সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা। সেই জুলাই আবার ফিরে এসেছে বাংলাদেশে। সেই জুলাইকে আমরা অনেকবার অনেকভাবে দেখতাম। গত জুলাইয়ের আগে জুলাইটা কর্নেল তাহেরের জন্য আলোচিত ছিল। 21শে জুলাই কর্নেল তাহেরকে ফাঁসি দেওয়া হয়েছিল। পৃথিবীতে প্রথম একজন প্রতিবন্ধী মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে। গত জুলাইয়ের কথা আমরা জানি। আবার একটা জুলাই চলে এসেছে। জুলাইয়ের তখনকার জুলাই, এখনকার জুলাই প্রত্যক্ষভাবে নানা সংবাদ বিশ্লেষণে জড়িত একটা চরিত্র সাংবাদিক নজরুল কবির। এমন দিনে তাকে আমরা নিয়ে এসেছি আপনাদের সামনে। নজরুল, শুভেচ্ছা আপনাকে। শুভেচ্ছা বাড়িতে। কিভাবে শুরু করবেন এই জুলাইটা নজরুল? দেখেন, আপনি ঠিকই বলছিলেন কিছুক্ষণ আগে যে জুলাই মানেই হচ্ছে যে আমাদের কাছে একটা সময়ে, মানে আমাদের তখন কৈশোর কাল, যেই সময় কর্নেল তাহেরকে ফাঁসিতে ঝুলানো হয়। আবার ধরেন, আমরা যারা গণমাধ্যম কর্মী বাংলাদেশের, সেই মুহূর্তটায় আপনি দেশের বাইরে ছিলেন। জুলাই আমাদের কাছে আরেকটা বিভৎস তার প্রতীক, সেটি হচ্ছে হলি আর্টিজান। যে আমরা জানি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কয়েকজন কিশোর তরুণ, তারা পলিটিক্যালি মোটিভেটেড হয়ে কিভাবে কি ন্যাক্কারজনক বর্বরচিত হত্যাকাণ্ড ঘটিয়েছে। তারপরে গত 2024 আরেক জুলাই। তো ফলে জুলাই শব্দটা যখন বলেন, তখন আমাদের জন্য, আমাদের প্রজন্মের জন্য খুব বেশি পজিটিভ কোনো কিছু হিসেবে আসে না। এই জন্যই আসে না, ধরেন যখন একটা সময় আমরা বলতাম আগস্ট আমাদের কাছে এক বিভীষিকার মাস, জুলাইও যেন ক্রমাগত বিভীষিকার মাস হয়ে উঠছে। জুলাই নতুন অর্থ বছর হয় পৃথিবীর প্রায় সব দেশেই। নতুন বার্তা আসে, বিশেষ করে অর্থনীতির ক্ষেত্রে। কিন্তু অর্থনীতি তো রাজনীতির বাইরে না, রাজনীতি এবং অর্থনীতি একসঙ্গে চলে। তো বাংলাদেশে জুলাইটা যেন ক্রমাগতই এই অর্থনীতির, রাজনীতির সমস্ত কিছুর ক্ষেত্রে একটা কালো চিহ্ন, একটা শোকের চিহ্ন হয়ে উঠছে, অন্ধকারের চিত্র হয়ে উঠছে। আপনি কর্নেল তাহেরের কথা বলছিলেন আলোচনায়, 21শে জুলাইয়ের কথা বলছিলেন। দেখেন, কর্নেল তাহের একজন বীর মুক্তিযোদ্ধা, এবং আমরা সবাই জানি 69-এর গণ অভ্যুত্থানেরও আগে 67-এ কমরেড সিরাজ শিকদারের সঙ্গে সহযোগী হয়ে তিনি স্বাধীন পূর্ব বাংলা প্রতিষ্ঠার সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি নেওয়ার জন্য এই পূর্ব বাংলার তরুণদেরকে প্রশিক্ষিত করার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন সিরাজ শিকদারের অনুরোধে। আমরা জানি পার্বত্য অঞ্চলে তিনি কিছু প্রশিক্ষণের ব্যবস্থাও করেছিলেন সেই সময়ে পাকিস্তান আর্মিতে থাকাকালে। সেই মানুষটি 71-এ আমরা মুক্তিযোদ্ধা হিসেবে তাকে পাই। আমরা জানি পরবর্তীতে স্বাধীন বাংলাদেশে একদিকে যখন নাকি বঙ্গবন্ধুর শাসন চলছে, 74-এর ঘটনা প্রবাহ হলো, 75-এর মর্মান্তিক হত্যাকাণ্ড, তার বাইরে গিয়ে তিনি আরেকটি ধারায় নিজের রাজনীতিকে, নিজের চিন্তাকে যুক্ত করতে চেয়েছিলেন। তিনি একটি নতুন সেনাবাহিনীর স্বপ্নও দেখেছিলেন। সেই মানুষটিকে জিয়াউর রহমান, যেই রাজনৈতিক পট পরিবর্তন ঘটলো 75-এর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে, 7ই নভেম্বরের পরে যেই জিয়াউর রহমানের জীবন সিপাহীদের হাত থেকে বাঁচিয়েছিলেন কর্নেল তাহের, সেই কর্নেল তাহেরকেই ফাঁসির কাস্টে, একটি প্রহসনের মামলায় তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেন যেই তারিখটিতে, সেই তারিখটি ছিল 21শে জুলাই। অর্থাৎ একজন মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রদ্রোহী অভিযোগে অভিযুক্ত করে, মিথ্যা রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে তাকে হত্যা করা হয়। এবং ইতিহাসের নির্মমতা এমনই, বেশ অনেক বছর পরে শেখ হাসিনার নেতৃত্বে 2009 সালে যখন আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে, তখন সেই সময়ে যেই কর্নেল তাহেরের অসমাপ্ত বিপ্লব নিয়ে একটি গবেষণামূলক প্রতিবেদন তৈরি করেছিলেন, অনুসন্ধানী প্রতিবেদন, সাংবাদিক লরেন্স লিফশুলস। সেই লরেন্স লিফশুলসদের উপস্থিতিতেই উচ্চ আদালত থেকে কিন্তু কর্নেল তাহেরকে
সেই মামলাটি যে মিথ্যা মামলা ছিল এবং সেই তাকে যে তিনি যে রাষ্ট্রদ্রোহী ছিলেন না, তিনি যে একজন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা ছিলেন, সেই রায় উচ্চ আদালত থেকে দেওয়া হয়েছিল। সেই রায়টিও প্রকাশ হয়েছিল জুলাই মাসে। যেমন কালো অধ্যায়, তেমনি আবার কিন্তু সেই অধ্যায়ের মধ্যে নতুন ভাবে জাগরণেরও একটি বার্তা ছিল জুলাইতে। এবার আসি ধরেন যে আমাদের হলিয়ার্টিজানের ঘটনায়। হলিয়ার্টিজানের জুলাই মাসে যখন আমরা দেখলাম দেশে যে জঙ্গিবাদের চাষাবাদ শুরু হয়েছিল, যে কথিত রেডিক্যালিজমের নামে যে ইসলামিক জঙ্গিদের একটি রাষ্ট্রে পরিণত করার জন্য যে ছক বিএনপি জামাত সরকার যখন ক্ষমতায় আসে, স্পেশালি 2001 সালের পরে, তখন জেএমবি, আপনার নিশ্চয়ই মনে আছে যে 17ই আগস্ট তারা 64টা ডিস্ট্রিক্টের মধ্যে 61টা ডিস্ট্রিক্টে একসঙ্গে তারা বিভিন্ন কোর্টে সিরিজ বোমা হামলা করে জানান দিয়েছিল তাদের রূপ। বাংলাদেশ দেখেছিল সেই সময় জঙ্গিবাদী তৎপরতার। আর তখনকার সরকারের মন্ত্রী ছিল জামাতের আমির মতিউর রহমান নিজামী। তিনি বলেছিলেন যে জেএমবি, বাংলা ভাই, এরা সব মিডিয়ার সৃষ্টি। কিন্তু ইতিহাসের নির্মমতা এতই তীব্র যে তাদের হাত দিয়েই, তাদের সরকারের আমলেই এই বাংলা ভাই কিংবা সিদ্দিকুর রহমান বাংলা ভাই কিংবা ধরেন শায়ক আব্দুর রহমান, তাদেরকে গ্রেফতার করে ফাঁসির কাস্টে ঝোলাতে হয়েছিল। সেই ধারাবাহিকতা দিয়েই বাংলাদেশে কিন্তু জঙ্গিবাদের চর্চা কখনো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সরাসরি প্রত্যক্ষ মদদে, কখনো রাষ্ট্রের পরোক্ষ মদদে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়েছিল। আওয়ামী লীগের আমলেও একাধিক এই জঙ্গি তৎপরতায় বোমা হামলার ঘটনার কথা আমরা জানি। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, আমরা রমনার বটমূলে বোমা হামলার ঘটনার কথা জানি। আমরা সিবিবির সমাবেশে বোমা হামলার কথা জানি। আমরা উদীচীর সমাবেশে বোমা হামলার কথা জানি। এই প্রত্যেকটি বিষয়ে যখন নাকি জঙ্গিবাদ বিরোধী জনমত গড়ে উঠছিল এবং এই প্রতিটি ঘটনারই বিচারের উদ্যোগ নিয়েছিল, এবং আমরা জানি এই জঙ্গিবাদী তৎপরতার ভয়ঙ্কর প্রকাশ ঘটেছিল 2004 সালে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বকে হত্যার উদ্যোগের মধ্য দিয়ে 21 আগস্ট গ্রেনেড হামলা, এবং সেই সময় যে হরকাতুল জেহাদ এবং সেই সময় রাষ্ট্রীয় যে প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যোগ সাজসে 21 আগস্ট এর ঘটনা, গ্রেনেড হামলার ঘটনা হয়। ওইখানে সব মিলিয়ে প্রায় 54 জনের মতো মানুষ সেদিন নিহত হন, আহত হন অসংখ্য। আমরা জানি যে বাংলাদেশের রাজনীতিতে অবিসংবাদিত নাম আইভি রহমান, সেই আইভি রহমানও নিহত হয়েছিলেন সেই দিন। আরো শ্রমিক লীগের সেই সেন্টু থেকে শুরু করে অসংখ্য মানুষ সেদিন নিহত হয়েছে। আহতের কথা তো বাদই দিলাম। এরপরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরেও পিলখানার ঘটনাকে কেন্দ্র করেও কিন্তু এক ধরনের জঙ্গিবাদী তৎপরতা ছিল। সময়ের বিচারে, ইতিহাসের বিচারে হয়তো আরো অনেক নির্মম সত্য বেরিয়ে আসবে। কারণ সেই দিনও পিলখানায় যেই সমস্ত বিডিআর সদস্যরা স্লোগান দিয়েছিল নারেক তাকবীর আল্লাহু আকবার বলে, এবং তারা ইসলামী বিপ্লব, এই ধরনের ঘটনা কিন্তু সেই সময় বলেছিল। অর্থাৎ পিলখানার ঘটনার সঙ্গে বাংলাদেশের জঙ্গিবাদী তৎপরতার যে একটি যোগ সাজস আছে তা কিন্তু স্পষ্ট হয়, এবং আরো বেশি স্পষ্ট হয় কখন, যখন গণমাধ্যম কর্মী হিসেবে আমরা দেখি বিডিআর এর হত্যা মামলায়, বিডিআর এর বিস্ফোরক মামলায় আসামি পক্ষের আইনজীবী যারা ছিলেন, খুব অদ্ভুত রকম ভাবে তারা 21 আগস্টের গ্রেনেড হত্যা মামলা, রমনার বটমূলের হত্যা মামলা, কিংবা সিবিবির মহাসমাবেশে যে বোমা হামলার ঘটনা, সেই সমস্ত হামলার ঘটনায় আসামি পক্ষের আইনজীবী হন ওই একই আইনজীবীরা, এবং তারা কয়েকটি বিশেষ রাজনৈতিক দলের সদস্য। এই যে চেইনটা, এই চেইনটাতে একটা জায়গায় আসে। আপনি জুলাই মাস বলে বলছিলেন, তো এই কথাগুলো আসছে এই কারণেই। ধরেন আমরা সর্বশেষ ঘটনার আগে, অর্থাৎ 2024-এর আগের ঘটনাটি ছিল আমাদের কাছে যে হলিয়ার্টিজানের যে ঘটনাটি 31শে জুলাই, সেটি হচ্ছে ঢাকার গুলশানে যে ঘটনাটি ঘটে। ঢাকার গুলশানে যে একেবারে ইংলিশ মিডিয়ামে পড়া যে ছাত্ররা তামিম চৌধুরীর নেতৃত্বে, তামিম চৌধুরী প্রেসক্রিপশনে
জানা যায় যে তারা যে হত্যাযজ্ঞটি চালায় সেই দিন, এবং জাপান সহ পৃথিবীর বেশ কয়েকটি দেশের নাগরিকদেরকে হত্যা করে তারা। সেই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সেই জঙ্গিদেরকে যখন বাংলাদেশের যৌথ বাহিনী, পুলিশ এবং সেনাবাহিনী মিলে যখন তাদেরকে দমন করে, তার পরবর্তীতে কিন্তু বাংলাদেশে এক ধরনের জঙ্গিবাদী তৎপরতার নেটওয়ার্ক ভাঙার ক্ষেত্রে সরকার বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছিল। কিন্তু তারপরে যেন এক অদ্ভুত কারণে তার একটি ধারাবাহিক যে এই যে জঙ্গিবাদী তার তৎপরতা পৃথিবীতে যে সমস্ত দেশেই ঘটেছে, কথিত আমি যদিও ব্যক্তিগতভাবে একমত নই যে ইসলামী রেডিক্যালিস্ট বলা হয়, আমি এই রেডিক্যালিস্ট শব্দটার সঙ্গে ঠিক রেডিক্যালিজম অর্থে যেটা বোঝায় এটা তো রেডিক্যালিজম না, এটা আসলে টেরোরিজম। তো ফলে এই ইসলামিস্ট টেরোরিজমের সঙ্গে যারা যুক্ত, তো তাদেরকে আমি রেডিক্যালিজম বলতে চাই না, কিন্তু এদেরকে পুনর্বাসন করা থেকে শুরু করে যারা অনেক সাধারণ মানুষ গিয়েছিল পলিটিক্যালি দারিদ্র্যের কারণে মোটিভেটেড হয়ে, এরকমও জঙ্গিদের একটা অংশ ছিল। এই ধরনের তৎপরতা, তারপর তাদের যে বর্তমান নেটওয়ার্ক ছিল সেই নেটওয়ার্ক গুলিকে রেগুলার মনিটরিং করা, এগুলো শেষের দিকে এসে আওয়ামী লীগ কিন্তু ব্যত্যয় ঘটেছে আওয়ামী লীগ সরকারের আমলে। আর তারই ফলশ্রুতিতে আমরা 2024-এ এসে দেখলাম একটি হলিস্টিক অ্যাপ্রোচে জঙ্গিবাদী তৎপরতা। আমি যখন এই কথাগুলো বলছিলাম, যে ধরেন যে গত জুলাইয়ে গণমাধ্যমেই বলছিলাম যে এইটি শুধুমাত্র ছাত্রদের কর্মসংস্থানের জন্য, কর্মসংস্থান অবাধ করার জন্য একটি কোটা ভিত্তিক আন্দোলন নয়, এর বিহাইন্ড দ্য সিনে অন্য গ্রুপগুলি সক্রিয় আছে। এবং আমি খুব স্পষ্ট করে সেদিন বলেছিলাম যে এটার সঙ্গে জঙ্গিরা যুক্ত আছে, এটার সঙ্গে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা যুক্ত আছে, খুব স্পষ্ট, এবং আরো জাতীয় আন্তর্জাতিক শক্তি এদেরকে মদত দিচ্ছে, কোনো রাজনৈতিক শক্তি এদেরকে মদত দিচ্ছে। সেদিন সবাই আমাকে স্রোতের বিরুদ্ধে আমি এই কথাগুলো বলছিলাম, এক ধরনের ঠাট্টা মস্করা করছিলেন, কেউ প্রত্যক্ষ পরোক্ষভাবে হুমকিও দিচ্ছিলেন, এবং আমার অনেক ব্যক্তিগত সম্পর্ক নষ্ট হয়েছিল সেই দিন। কিন্তু কখনো কখনো তো বাড়ি ভাই, আপনারা যারা অগ্রজরা ছিলেন আপনাদের কাছ থেকেই শিখেছি, একজন সত্যিকারের রিপোর্টার বা সাংবাদিককে সময়ের স্রোতে ভেসে গেলে চলে না, তাকে ভবিষ্যৎটা দেখতে পাওয়ার যোগ্যতা অর্জন করতে হয়, এবং এই বিহাইন্ড দ্য সিনে নেপথ্যে কি আছে, খবরের পেছনের খবরটা কি, সেটাও বোঝার চেষ্টা করতে হয়। সেই দিন আমার কথাগুলো অনেকেই কানে তোলেন নাই, আজ কিন্তু তোলা শুরু করেছেন। আজ কিন্তু বাংলাদেশের প্রায় অধিকাংশ নাগরিক বুঝতে পারছেন যে জুলাই এখন, যেই জুলাই মাস, সেই জুলাই মাস যে একটি আসলে অভিশপ্ত মাস হয়ে উঠছে আমাদের প্রতিদিনকার প্রাত্যহিক জীবনে, কারণ এই মাসের মধ্যেই দেখা যাচ্ছে এসে এই জঙ্গিবাদী তৎপরতার ঘটনাগুলো একের পর এক ঘটছে, এবং আজকে বাংলাদেশ নামক রাষ্ট্রটি বিপন্ন হওয়ার উপক্রম হয়েছে এই সর্বশেষ জুলাই আন্দোলন, কথিত যে জুলাই আন্দোলন, সেই আন্দোলনের মাধ্যমে। আমি বলবো একটি জঙ্গিবাদী উত্থান ঘটেছে একটি মোড়কের মধ্য দিয়ে। হলি আর্টিজানে অর্করা যে ঘটনাটি ঘটিয়েছিল, ওরা অনেক বেশি স্ট্রেট ফরওয়ার্ড ছিল, সেই স্ট্রেট ফরওয়ার্ড জায়গা থেকে তারা তো আইএস এর সঙ্গে যুক্ত হয়ে কাজটা করতে চেয়েছিল, সেইটা যে সফল হয়নি ডিরেক্টলি, শায়েখ আব্দুর রহমানরা ডিরেক্টলি কাজ করতে চেয়েছিলেন, সেটা সফল হয়নি বলেই এবার এসে জাতীয় আন্তর্জাতিক শক্তির সম্মিলিত একটি প্রচেষ্টায় এই বাংলাদেশকে একটি জঙ্গিবাদী, তাদের ভাষায় কথিত ইসলামিক র্যাডিক্যালিস্টদের বাংলাদেশ বানানোর যে তৎপরতা, যেটা বাংলাদেশের দর্শনের বিরুদ্ধে, সেই দর্শনের বিরুদ্ধে একটি বাংলাদেশ তৈরি করার একটি কি বলবো আমি, যে বড় সম্মিলিত আক্রমণ হয়েছিল জুলাইতে, এবং সেখানে বাংলাদেশ নামক রাষ্ট্রটির যে জন্ম, সেই জন্মের ইতিহাসে আজ বিপন্ন হওয়ার উপক্রম। সেই রাষ্ট্রটি আজ প্রায় মরতে বসেছে, তার গলা চিপে ধরে হয়েছে, সে শ্বাস নিতে পারছে না। ওই যে আমেরিকাতে যেমনি ভাবে কৃষ্ণাঙ্গটি বলেছিল না যে আমি শ্বাস নিতে পারছি না, প্লিজ, মানে আমার ব্রিদিং এর সমস্যা হচ্ছে, তো বাংলাদেশ রাষ্ট্রটি কিন্তু আজকে কাগজে মিনতি করছে যে আমার ব্রিদিং এর সমস্যা হচ্ছে, কারণ এই রাষ্ট্রের গলা চেপে ধরেছে এই কথিত জুলাই মুভমেন্টের নামে এক ধরনের বৃহত্তর জঙ্গি গোষ্ঠী, যাদের একটি অদ্ভুত নেক্সাস তৈরি হয়েছে। ফলে জুলাই আমার কাছে বাড়ি ভাই খুব বেদনার সঙ্গে বলতে হচ্ছে
খুব বেদনার সঙ্গে বলতেছে, জুলাই আমাদের কাছে একটি কালো অধ্যায়। জুলাই যেমন ভাবে আগস্ট একটা অভিশপ্ত মাস হিসেবে বাঙালির জীবনে ছিল, জুলাইও যেন আজ একটা অভিশপ্ত মাস হিসেবে দেখা দিচ্ছে। তাহলে কি, হয়তো আপনি প্রশ্ন করতে পারেন যে তাহলে কি কোথাও কোনো আশা নেই? মানুষ তো যুক্তিবিদ্যার ভাষায় বলতে হয় যে ৯৯টা কাক কালো হলেও ১০০ নম্বর কাকটি সাদা হবে, কারণ হচ্ছে সে যে কালো এটার বিপরীত মুখী চিত্রটি বোঝানোর জন্য সে সাদা হয়। ঠিক তেমনি ভাবে এই জুলাই আজকে অন্ধকার হয়ে গেল, আমি মনে করি এই জুলাইয়ে আবার নতুন সূর্য উঠতে পারে। আগস্ট আজকে অন্ধকার হয়ে গেল, আগস্টে আবার নতুন সূর্য উদিত হতে পারে। ফলে আমি হতাশ নই, তবে বেদনা হতো ভীষণ ভাবে যে জুলাই মাসটা আমাদের জীবনে যেন একটা কালো ছায়া হয়ে উঠছে। নজরুল কবির আপনি সূচনাতেই বিরাট একটা নকশা, রূপরেখা তৈরি করেছেন আলোচনার। ৩টা পয়েন্ট আপনাকে দিয়ে রাখি, আপনি একটু টাচ করবেন বিষয়টা আশা করি। নরসিংদী কারাগার থেকে কয়েকজন জঙ্গি পালিয়েছিল, তাদের কেউ কেউ এখন মালয়েশিয়ায় গ্রেপ্তার হয়েছে, একটা বিষয়। দ্বিতীয় বিষয়টা হচ্ছে আমাদের এখানে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল একটা আলোচনার সূত্রপাত করেছেন কিভাবে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে যে গ্রুপটা তৈরি হয়েছিল হোলি আর্টিজান উপলক্ষে, এর সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় পাবলিক ইউনিভার্সিটিতে একই গ্রুপ তৈরি হয়েছে অন্য একটা প্রেক্ষাপটে। এবং গত জুলাইতে আপনি নওফেল, আরাফাত একটা টক শোতে বা আলোচনায় আপনি প্রসঙ্গটা তুলেছিলেন কিভাবে যাত্রাবাড়ি সহ আমাদের যে শ্রমিক ওগুলাতে ডে কেয়ারের বদলে লিল্লা বোর্ডিং এর মাধ্যমে নার্সিং গুলা তৈরি হচ্ছে, অনেক ছেলে মেয়েদের তৈরি করা হচ্ছে। দ্বিতীয় দুটো বিষয়। আর তৃতীয় বিষয়টা হচ্ছে কি দেখেন সামনে এসব কিছু নিয়ে? অনেক ধন্যবাদ আপনাকে বাড়ি ভাইয়া। আসলে দেখেন, বলতে বলতে তো কাহিল হয়ে গেছি। সেই সময়গুলোতে তো অনেকবারই বলার চেষ্টা করেছি। 2024-এরও আগে ঘটনাটা যদি আমি বাংলাদেশের যারা আছেন বা পৃথিবীর বাইরে আপনার এই প্রোগ্রাম পৃথিবীতে অবস্থানকারী অনেক বাংলা ভাষাভাষী দেখেন, আমি জানি হয়তো তারা কেউ কেউ সেই সময় দেশে ছিলেন, তাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই যে একটু দৃশ্যগুলো মনে করেন যে নারায়ণগঞ্জ এবং গাজীপুরে আগে তো ঢাকা শহরের ভিতরেই মালিবাগ, মোহাম্মদপুর এই সমস্ত এলাকায় আমাদের গার্মেন্টস কারখানাগুলো ছিল। কিন্তু গার্মেন্টস কারখানাগুলোর বুম ঘটলো কখন? প্রথমে 96-এর দিকে এসে, মানে আমি বলছি একেবারে মানে কমপ্লায়েন্স গার্মেন্টস গুলোর হওয়া, সেটার স্থানান্তরের জন্য একটা বড় অংশ চলে গেল গাজীপুরের দিকে। আরেকটি বড় অংশ আসলো নারায়ণগঞ্জের আশপাশে। এবং খেয়াল করে দেখবেন আপনি যে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে আমরা সবাই জানি যে আমাদের সেলাই দিদিমণিরা কাজ করেন, যা অসংখ্য নারীরা কাজ করে। এবং এই নারীদের ক্ষমতায়নের ক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের কোন ধরনের পদক্ষেপ ছিল নারীদেরকে কর্মমুখী করার ক্ষেত্রে, সেগুলো আমাদের কাছে স্পষ্ট। কিন্তু ধরেন যে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র তো একেবারে জন্ম থেকেই ছিল, ৭২ থেকেই ছিল। যে বাংলাদেশ নামক যে রাষ্ট্রটি ধরেন যে জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজতন্ত্রকে মাথায় রেখে রাষ্ট্রটির জন্ম হয়েছিল, সেই রাষ্ট্রটির বিরুদ্ধে ষড়যন্ত্র সেই সময় থেকেই পাকিস্তান বলেন বা আমাদের শত্রু পক্ষের যে লবি ছিল তারা সেই সময় থেকেই শুরু করে আসছিল। তার কারণেই তো আমরা ৭৫ পরবর্তীতে জিয়াউর রহমানের ক্ষমতায় আসা, এরশাদের ক্ষমতায় আসা, সংবিধানকে একের পর এক কাটাছেঁড়া করা, ধর্মকে সংবিধানের সঙ্গে একের পর এক যুক্ত করা, সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম যুক্ত করা, পরবর্তী রাষ্ট্রধর্ম ইসলাম করে ইত্যাকার অনেক ঘটনা দেখেছি। সেসব আলোচনায় না গিয়ে খুব মোটা দাগে বলতে চাই যে এই গার্মেন্টস কারখানাগুলোর পাশে দেখবেন, মাফ করবেন, অসংখ্য ছোট 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 কলোনির মতো, আমি ঠিক বস্তি বলবো না,
কলোনির মতো আবাসিক বাড়ি গড়ে ওঠে। আপনি গাজীপুরের দিকে গেলে পরে আপনি টের পাবেন যে গাজীপুর আজকে কেন সিটি কর্পোরেশন হয়ে উঠলো। গাজীপুর থেকে জেলা ছিল, গ্রাম ছিল। তো এই যে তার যে আরবানাইজেশনটা ঘটে সেটা গার্মেন্টস শ্রমিকদের কারণে। সেম ঘটনা নারায়ণগঞ্জে যখন আরবানাইজেশনটা ঘটে এবং যেইভাবে সেইখানে আবাসিক বাসাগুলো গড়ে উঠতে থাকে, এতে একটা দুটা বড় ধরনের সামাজিক পরিবর্তন দেখা দেয়। নারীদের একটা বড় অংশগ্রহণ হয় কর্মসংস্থানের জায়গায়, এবং ছোট ছোট অসংখ্য অনানুষ্ঠানিক অর্থনীতি গড়ে ওঠে, অর্থনীতির সাথে রিলেটেড। এই ছোট মুদির দোকান গড়ে উঠলো, কিছু স্নো পাউডারের দোকান গড়ে উঠলো, এই সমস্ত জায়গাগুলো কিন্তু ডেভেলপ করতে শুরু করে। আবাসিক সংকট ছিল গার্মেন্টস এর নারীদের একটি বড় সংকট। তখন ম্যাথ সিস্টেমের মতো করে আগে যেখানে আমরা ছেলেদের জন্য ম্যাথ থাকতো, এমনি নারীদের জন্য একটা ম্যাথ সিস্টেম হলো। এবং ইন্টারেস্টিং একটা তথ্য দিই আপনাকে, আপনি ইন্টার রিলেটেড করতে পারবেন। গার্মেন্টস নারী শ্রমিকদের একটি বড় অংশ মধ্যে কিন্তু যারা বিবাহিত ছিলেন এবং চাকরিতে এসছেন, একটি বড় অংশের কোথাও ফর্মালি ডিভোর্স হয়, কোথাও স্বামী পরিত্যক্তা হয়ে যান, এবং তাদের একসঙ্গে নারী পুরুষ কাজ করার ফলে একটা পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিং অনেকের ক্ষেত্রে ডেভেলপ করে, একটা মনোজাগতিক পরিবর্তন ঘটে, এবং তার মধ্য দিয়ে অনেক সময়ই মনোদৈহিক পরিবর্তনের কারণে অনেক সময় কিন্তু তারা সন্তান সম্ভব হয়ে ওঠেন। এবং তখন সেই সন্তানটি কেউই কিন্তু অ্যাবর্শন করাতে চান না, সবাই কম বেশি জন্ম দেন। একটি বড় অংশ কিন্তু বাংলাদেশে এই গার্মেন্টস নারী শ্রমিকদের একটি বড় অংশের সন্তানদের ক্ষেত্রে যখন এই বাস্তবতা দাঁড়িয়ে যায়, তাদের লালন পালনের একটি সংকট দেখা দেয়। এমনকি অনেক ধরেন যে শুধুমাত্র এই মনোদৈহিক কারণের কথা বাদ দিলাম, একটা স্বামী স্ত্রী দুইজনই হয়তো কাজ করছেন, তাদের ক্ষেত্রেও যখন সন্তানটা জন্ম নেয় তার একটি দেখার সমস্যা দেখা দেয়। বাংলাদেশের ক্ষেত্রে তারা যে খুব বেশি গার্মেন্টস শ্রমিকের বেতন পান তা তো না। যদি স্বামীও কর্মজীবী হয়, অথবা রিক্সা চালায়, অথবা ভ্যান চালায়, অথবা পাড়ায় একটা ছোট মুদির দোকানে কাজ করে, বা রাজমিস্ত্রি, নির্মাণ শ্রমিক, তারা এরকম অসংখ্য আছে। ফলে ওই আয় দিয়ে সন্তানকে সময় দেওয়ার মতো সময়টা থাকে না। তখন এই সন্তানদেরকে তারা পাঠান যেই জায়গাটিতে, সেটি হচ্ছে মাদ্রাসায়। আপনি যেটাকে এখন এই শব্দটি আর নাই, যে লিল্লা বোর্ডিং, আগে যেটা ছিল, এখন এতিমখানা বা এই মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, এইগুলো না, কিন্তু সরাসরি কওমি মাদ্রাসা, আবাসিক সিস্টেমের মাদ্রাসা। আবাসিক মাদ্রাসাগুলোর অধিকাংশই কিন্তু কওমি মাদ্রাসা বাংলাদেশে গড়ে ওঠে, এবং কওমি মাদ্রাসার জন্য যেহেতু সরকার গড়ে ওঠার জন্য সরকারের কাছে জবাবদিহি করতে হইতে পারে না, করা লাগে না, ফলে এই সমস্ত অঞ্চলে প্রচুর কওমি মাদ্রাসা গড়ে ওঠে। দুটো কারণ, বিহাইন্ড দ্য সিনের পলিটিক্যাল, রাজনৈতিক কারণ এই সমস্ত মাদ্রাসার। এর মধ্যে একটি কারণ হচ্ছে রিক্রুটমেন্ট, নতুন সদস্য তৈরি করার অভিপ্রায়, আরেকটি হচ্ছে অর্থনৈতিক, ইকোনমি, সরাসরি অর্থের সঙ্গে রিলেটেড। আপনি একটি কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করলে সেইখানে যেমনি আমি যদি আমার সন্তানটিকে দেই, ওই গার্মেন্টস শ্রমিকটি যদি তার সন্তানকে দেয়, মাস শেষে সে একটা মিনিমাম খোরাকি, ওরা বলে খোরাকি দেয়, আর সারা বছর ওইভাবে টাকা দিতে হয় না, মাঝে মধ্যে যায়, এবং এই মাদ্রাসা কিন্তু একটা ইকোনমি কিন্তু গড়ে ওঠে তখন। আর এমনিতে তো বিভিন্ন জায়গা থেকে মাদ্রাসার নাম করে অর্থনীতি আনাই যায়। এই ছেলে মেয়েগুলো ধীরে ধীরে বড় হতে থাকে। যারা যখন বড় হয়ে উঠতে থাকে তারা কিন্তু স্বাভাবিক জীবন যাপনটা করে না বাবা মার সঙ্গে। তারা ওই মাদ্রাসার যে শিক্ষা কাঠামো, ওই মাদ্রাসার যে কালচার, সেই কালচারের মধ্য দিয়ে বেড়ে ওঠে। ফলে এটি আমার ভাষ্য না, আজকে ওই যে যেই প্রতিষ্ঠানকে নিয়ে ইউএসএআইডির সহায়তা একটা অনেক কথা আসলো না মাঝখানে, আইআরআই, যে বাংলাদেশের যেই এই পরিবর্তনের ক্ষেত্রে একটি বড় রোল প্লে করেছে। তো বাংলাদেশে তো আইআরআই অনেকদিন থেকে কাজ করছে, আমেরিকান এই প্রতিষ্ঠানটি। তো আইআরআই এর ফান্ডিং এ বাংলাদেশের কয়েকটি প্রতিষ্ঠান কিন্তু একটা জরিপ চালায়। আপনার নিশ্চয়ই মনে আছে, গার্মেন্টস শ্রমিকদের একটি সংগঠন ছিল উফডি, ওমেন ফেডারেশন অফ ডেভেলপমেন্ট, কি এক, আমি এই মুহূর্তে নামটা ভুলেছি, উফডি নামে পরিচিত ছিল। কল্পনা আক্তার বলে এক ভদ্র মহিলা ছিলেন, যিনি তার নেত্রী ছিলেন, এবং উনি মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক জায়গায় বক্তৃতা করেছেন, ক্লিন ক্লথ ক্যাম্পেইনের মধ্যে অনেক বক্তৃতা করেছেন।
তারা একটা অ্যাসেসমেন্ট জরিপ চালিয়েছিল সেই সময়। তাদের বের করা ছিল যে এই শ্রমিকদের সন্তানরা কোথায় পড়ে, তাদের বেড়ে ওঠাটা কিরকম। তখন কিন্তু বলা হয়েছিল যে এরা এই দেখা গেছে যে এরা সবই মাদ্রাসায়। এবং তারই ধারাবাহিকতায় 5ই মে 2013, মাফ করবেন, 5ই মে 2013 সালে যখন হেফাজতের সমাবেশটি ঘটে, তারপরে বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠান কিন্তু একটি জরিপ চালিয়েছিল যে এত মানুষ কোত্থেকে আসলো, এত কিশোররা কোত্থেকে আসলো। তখন কিন্তু ওই রিসার্চেরই ধারাবাহিকতায় অন্য প্রতিষ্ঠানগুলো, অন্য ইউনিভার্সিটি, অন্য বেসরকারি প্রতিষ্ঠানগুলো বের করতে পারে যে এরা হচ্ছে সেই প্রোডাক্ট। এবং এদের একটি বড় অংশ আপনি দেখবেন যে এই যে হেফাজতের পক্ষে নানাজন বলা হয় না, এতজন আহত হয়েছে, এই মাদ্রাসাগুলির অবস্থান কই? অধিকাংশই গাজীপুর, নারায়ণগঞ্জ, কিছুটা চাঁদপুর, অল্প কিছু চাঁদপুর, এই বেল্টেরই কিন্তু সবচেয়ে বড় অংশ। চট্টগ্রাম থেকেও আসছে, কিন্তু সেটা ইপিজেড রিলেটেড, যেহেতু চট্টগ্রাম ইপিজেডটা একটু ডিফারেন্ট, সেখান থেকে অল্প অংশ, মানে আহত নিহত ওরা যা দাবি করে সেই সমস্ত কিশোরদের যে বড় অংশটি, এটি কিন্তু সাপ্লাই হয়েছে এই এলাকাতে। অর্থাৎ এই পুরো চিত্রটি কিন্তু আমি 2018 নির্বাচনের পরে, আপনি যেটা একটু রেফারেন্স দিলেন যে সেই সময় বোধহয় শিক্ষা প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ছিলেন নফিল সাহেব, আর আরাফাত সাহেব তখনও কোনো মন্ত্রী পরিষদ সদস্য ছিলেন না। একটি ঘরোয়া একটা অনুষ্ঠানে কিন্তু আমি আমার এই ফাইন্ডিংসটা, ওদের এই রেফারেন্সটা সহ দিয়ে তাদেরকে বলেছিলাম যে দেখেন এই ফাইন্ডিংস কিন্তু রয়েছে। এবং কালকে আপনার অনুষ্ঠানের মাধ্যমে জানলাম আমি নফিল সাহেবের কাছ থেকে যে তিনি সেই রেফারেন্সটি প্রশাসনের কাছেও তুলে ধরেছিলেন, তাদের কাছে সেই অ্যানালাইসিসের জায়গাটা। কিন্তু যখন সে করছে, আমি যখন বলছি আর তারা যখন করছেন, তার মধ্যে তো অনেকখানি সময় ডিফারেন্স। আমি সেই কারণেই বলি যে আজকে দেখেন আপনি, আমি ওই গত জুলাই মাসেও কিন্তু বারংবার বলছিলাম যেটার পেছনে জঙ্গিদের তৎপরতা আছে। আপনি দেখেন আনসারুল্লাহ বাংলা টিম বাংলাদেশে একটি জঙ্গি সংগঠন। আপনি দেখেন বাংলাদেশে হরকাতুল জিহাদ ছিল জঙ্গি সংগঠন। আপনি দেখেন তামিরাতের দিন বাংলাদেশে জঙ্গি সংগঠন, হিজবুত তাহরীর জঙ্গি সংগঠন। এদের প্রত্যেকেরই অংশগ্রহণ ছিল। এটা হচ্ছে, আমি যেগুলি নিষিদ্ধ প্রকাশ্য মানুষজন, সাধারণ মানুষ জানে, এর বাইরে আরো অসংখ্য ছোট ছোট গ্রুপ আছে যারা কোনো না কোনো পন্থায় আইসিসের সঙ্গে যুক্ত। অর্থাৎ একটা সময় দাঁড়িয়ে গিয়েছিল যে আইসিস হয়ে দাঁড়িয়েছিল, যেটা আগে আল কায়েদা ছিল, পরবর্তীতে আইসিস হয়ে দাঁড়িয়েছিল এদের একটি বড় শক্তি। ওই হলিয়াটিজানে যারা সেই দিন আক্রমণ করেছিল, হত্যাকাণ্ড ঘটিয়েছিল, তারাও কিন্তু আইসিসের, আপনি মনে করে দেখবেন, সেই আইসিসের কালো পতাকা নিয়ে শপথ করা, সেই ফিতা বাঁধা, তা তাদের ছিল। একই রকম পতাকা, একই রকম দৃশ্যাবলী কি আপনি জুলাই মুভমেন্টে দেখেন নাই? ফলে এই যে আন্দোলনগুলো, এবং জুলাই মুভমেন্টের ক্ষেত্রে আরো ইন্টারেস্টিং ভাগ ছিল যে মানে একটা লজিক্যাল যে আন্দোলনের সাপোর্ট, ফিলিস্তিনিদের সাপোর্ট, আপনি জেনে অবাক হবেন পার্টিসিপেন্টদের মধ্যে কে অর্গানাইজার, কে স্পেশাল ব্রাঞ্চের বিশেষ বিশেষ জায়গায় স্পেশাল দায়িত্বে আছে, কারা কারা। এদেরকে ভাগ করা হয়েছিল কিভাবে জানেন? একটা গ্রুপ ছিল বাংলাদেশের জার্সি পরা, একটা গ্রুপ ছিল আর্জেন্টিনার জার্সি পরা। আপনি মুভমেন্টের, ওই সময়কার মুভমেন্টের ছবিগুলি দেখবেন, একটা গ্রুপ ছিল আর্জেন্টিনার জার্সি পরা, একটা গ্রুপ ছিল ফিলিস্তিনের ইয়াসির আরাফাত যে রুমালটি ব্যবহার করতেন, সেই রুমালটি গলায় পেঁচানো অথবা কপালে বাঁধানো। এগুলি প্রত্যেকটি ছিল কোড, ড্রেস কোড। আন্দোলনে কার কাছে কি আছে, কে কিভাবে চালাবে, তার একটি আন্দোলনের সময়ে পরস্পরের কমিউনিকেশন করার ড্রেস কোড গুলি ছিল। এখন আপনি আইসিসের নেতৃত্বে পৃথিবীর যতগুলো জায়গায় হামলা হয়েছে, প্রতিটি হামলাতে এই ড্রেস কোড বিদ্যমান ছিল। আইসিসের কাছে বন্দী, আমি এই মুহূর্তে নামটা মনে করতে পারছিলাম, একজন বিখ্যাত জার্নালিস্ট যিনি 18 মাস তাদের হাতে
তাকে অপহরণ করছে, 18 হাত বন্দি থাকার পর বেরিয়ে এসে একটি অসংগঠিত বই লিখেছেন। তিনিও কিন্তু সেইখানে বলেছিলেন যে তিনি বুঝতেই পারেন নাই তার পাশে তাকে ফলো করছে, তার সোর্স হয়ে উঠেছে যারা, তারাই আইসিসি এর সদস্য এবং তাদের কি ধরনের ড্রেস কোড ছিল। আমার এই যে অনেকগুলো অনুসন্ধানের কারণে দীর্ঘদিন যাবৎ আমি বাংলাদেশে কারা এই জঙ্গিবাদী তৎপরতায় যুক্ত এই বিষয়ে অনেকগুলো অনুসন্ধানের রিপোর্ট করার সঙ্গে যুক্ত থাকার জন্য অনেক জঙ্গি সদস্যের সঙ্গে এই রিপোর্টিং এর সূত্রে কথা বলার ক্ষেত্রে কারণে কিন্তু আমার এই ধরনের একটা গবেষণা ছিল, এক ধরনের বলতে পারি যে এক্সপার্টিস ডেভেলপ করে, যে ওদের কথাবার্তা, আচরণ, কর্ম পদ্ধতি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সদস্যও কিন্তু যারা এদের রেডিক্যালাইজেশনের বিষয় নিয়ে কাজ করেছেন তাদের সাথে কথা বলেছে। অনেক নিরাপত্তা বিশ্লেষক, অনেক অধ্যাপক আছেন যে রেডিক্যালাইজেশনের কোয়েশ্চেন যারা কাজ করেছেন, তাদের সাথে কাজ করতে গিয়ে দেখেছি, দেশি বিদেশি বিষয়গুলো দেখেছিলাম। এই পুরো বিষয়টা আপনাকে এই কারণে বলছি যে ওই কথাগুলোকে নিয়েই কিন্তু আমরা সরকারকে জানিয়েছিলাম। সেই সময় সরকার খুব একটা আমলে নেয়নি। সেই মুহূর্তে বলেছিল, সরকার মনে করেছিল আমাদের এই কথাগুলোকে, এই বিষয়গুলো যে বোধহয় বাড়াবাড়ি হচ্ছে। আজকেও যখন আমরা বলছি ধরেন, সেই সময় কিন্তু এখন যেভাবেই হোক ক্ষমতায় যারা আছেন তারাও কিন্তু বাড়াবাড়ি মনে করছেন। তাদের সহযোগীরা এবং আমাদেরও কোনো কোনো সাংবাদিক এখন অতীতের অনেক ঘটনাকে জঙ্গি নাটক বলে সাজানোর রিপোর্ট করছেন, একটা জনমত তৈরি করতে চাচ্ছেন। তাইলে ভাই এই দেশে কি 21 আগস্টের ঘটনা ঘটে নাই? এই দেশে সিরিজের বোমা হামলা হয় নাই? হ্যাঁ, এই দেশে আনোয়ার চৌধুরী মরে নাই? মানে আমি এরকম প্রত্যেকটা ঘটনা আমি আপনাকে দিতে পারবো। তার মানে হলিউডিজান ঘটনাই। তামিম চৌধুরী দায়িত্বহীন কণ্ঠে দেশের বাইরে থেকে প্রকাশ্যে বলে নাই যে আইসিস এর সদস্য হিসেবে বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে এই তরুণরাই প্রতিবাদ করেছে, এগুলি বলে নাই। হিজবুত তাহরির তো প্রকাশ্যে খেলাফতই দাবি করছে। তো এখন এরপরে যদি বলে যে দেশে জঙ্গি নাটক সাজানো হয়েছিল, তা আমার আপনার কি বলার থাকতে পারে? কানে তো কেউ নিচ্ছে না। তো ভাই এই যে আমার 11 জন সদস্য টোটালি সরকারের হিসাব অনুযায়ী যে 11 জন জেলখানা থেকে জঙ্গি পালিয়েছেন, 2 জন নারী সহ। তার মধ্যে কেউ কেউ জামিন নিয়েছেন, ওই 2 জন নারী সহ জামিন নিয়েছেন। তাদের নাম ঠিকানার তালিকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আছে। তো ভাই ওইখান থেকে এই বাকি যে 9 জন বা 9 জন না, এখন বোধহয় 7 জন হবে, 7 জন যে আপনারা এখনো পলাতক, অন্যদেরকে আপনারা জামিন দিচ্ছেন। আমি জানি না মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সে কিভাবে পলায় যাওয়ার পরে তাকে আবার জামিন দিতে পারে, কোন কোর্ট, কোন আইনজীবী তার পক্ষে খাড়াইতে পারে? বাংলাদেশে সব সম্ভবের দেশ। তো যাই হোক, অন্তত 7 জন যদি বলি, তো 7 জনের মধ্যে আমি আপনার কাছে বলতেছি যে ওই 7 জনের নাম, ঠিকানা, পরিচয় সবই তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আছে। ভাই একটু খোঁজ নেন না। আমি একজন ছোট্ট সাংবাদিক, রিপোর্টার, বাংলাদেশের একটা ছোট্ট নাগরিক। আমি যদি জানি যে ওই 7 জনের মধ্যে 3 জন মালয়েশিয়ায় গ্রেপ্তার হওয়াদের মধ্যে 3 জন সদস্য রয়েছেন, তা আপনি জানেন না কেন? প্রশাসন জানে না কেন? সরকার জানে না কেন? মালয়েশিয়ার সঙ্গে তো আমাদের দীর্ঘদিনের ভালো সম্পর্ক। ডক্টর আসিফ নজরুল তো এখন প্রবাসী কল্যাণ মন্ত্রী, মালয়েশিয়া কিছুদিন আগে ঘুরে আসলেন। তো আজকে এই যে 36 জনের মধ্যে 16 জনকে তারা আলাদাভাবে আইডেন্টিফাই করে হাই সিকিউরিটি কারাগারে রাখছে। এবং কালকে মালয়েশিয়ান পুলিশের পক্ষ থেকে, আগের দিন তো স্বরাষ্ট্রমন্ত্রী বলছে, কালকে মালয়েশিয়ান পুলিশের চিফ তিনি বলছেন এরা সব আইএস এর সঙ্গে যুক্ত। এবং তারা স্বীকার করছে এই সরকারকে হটানোর ক্ষেত্রে, নির্বাচিত সরকারকে হটানোর ক্ষেত্রে এরা ভূমিকা রাখছে। এই কথা তারা ওইখানে বলছে। কার কাছে? ওই মালয়েশিয়ার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে। স্বরাষ্ট্রমন্ত্রী স্টেটমেন্ট দিয়ে বলছে মালয়েশিয়ার। আমার প্রশ্ন হলো, এরপরেও যদি সরকার বলে দেশে কোনো জঙ্গি তৎপরতা হচ্ছে না, এগুলি প্রোপাগান্ডা, এগুলি মিথ্যাচার, আমি আর কি বলার থাকতে পারি? ছোট্ট মানুষ বাড়ি ভাই। এই লোকগুলা মালয়েশিয়া যে গেল, কিভাবে গেল? এটা খুব স্পষ্ট। শোনেন, আমি ঠিক আপনার মতোই কোয়েশ্চেনটা আমি আমার সোর্সের কাছে বললাম, যেটা তো পসিবল না। ওরা তো পলাতক, ওরা তো মৃত্যুদণ্ডপ্রাপ্ত, ছবি টবি সব আছে। তখন তারা বলছে তারা ভিন্ন নামে ভিন্ন পরিচয়ে তারা মালয়েশিয়ায় পাড়ি দিয়েছে বলে আমরা জানতাম।
জরার দেশে থাকলে কোনো না কোনো দিন গ্রেপ্তার হবে, সেই কারণেই তারা দেশের বাইরে চলে গেছে। এখন আমার বলেন সেটা তাদের আমি বলবো না, এখনই আমি বলতে পারবো না, কারণ এই বিষয়টা আমি খুব নিবিড় পর্যবেক্ষণে আছি যে তারা বৈধভাবে গেছে না অবৈধভাবে গেছে, তারা তারা সরকারের কারো পৃষ্ঠপোষকতা নিয়ে গেছে না অন্যভাবে গেছে। কারণ এই দেশে তো অনেক এখন উপদেষ্টারাও ম্যাগাজিন নিয়ে গুলি ভর্তি ম্যাগাজিন নিয়ে যেতে পারে, তো যাওয়ার চেষ্টা করতে পারে, ধরা পড়ে গেলে পরে ভুল হয়েছে বলে। তো সেই ক্ষেত্রে যে এই জাতীয় সদস্যদের চলে যাওয়া তো কোনো ঘটনাই না, কারণ এটা এখন স্পষ্ট যে কোনো না কোনো ভাবে জঙ্গিরা যে প্রশ্রয় পাচ্ছেই সরকারের কাছে, এটা অস্পষ্ট না। যেই আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা জেলখানা ভাঙিয়ে পালাইছে, তাদের যে মূল গুরু, আধ্যাত্মিক গুরু বলেন, আপনার দলের আমির বলেন জসিমউদ্দিন রহমানি, দিব্যি ঘুরে বেড়াচ্ছে। জামিন দিয়ে দেওয়া হয়েছে, নাকি রাজকীয় মর্যাদায় নিয়ে আসা হয়েছে, ফলাও করে মিডিয়াতে প্রচার করার জন্য বলা হয়েছে তো এগুলো। আপনি কেমনে বলবেন যে এই সরকার জঙ্গিদেরকে প্রশ্রয় দিচ্ছে না? ফলে জুলাই মাস এই যে আপনি বলছিলেন না যে সামনে কি দেখতে পান, আমি জানি না যে সামনে কি ঘটবে, আমি জানি না, তবে এতটুকু জানি নজরুল, সামনের কি ঘটবে একটু আলোচনার সাথে একটু কানেক্ট করে নেই। পাকিস্তানের কয়েকজন কর্মকর্তা এসেছেন বাংলাদেশ, আমি আপনার সাথে একমত, ভুলে গেছিলাম আপনাকে এটা বলতে চেয়েছিলাম। দেখেন, আমার বলার ভাষ্য না, একটু খোঁজ নিতে কোন তো ইমিগ্রেশনে তো এই ছবিগুলো থাকবে যে কোন তিনজন এসছেন, তাদের ব্যাকগ্রাউন্ডটা কি। তারা তো অবৈধভাবে আসেন নাই, বৈধভাবে আসছেন। তিনজন উচ্চপদস্থ পাকিস্তানি সামরিক কর্মকর্তা এখন বাংলাদেশে আছেন, তারা কক্সবাজারেও যাবেন। এই যে তিনজন সামরিক কর্মকর্তা যে এসছেন, এদের ব্যাকগ্রাউন্ডে কি আইএসআই এর সঙ্গে কাজ করার কোনো অভিজ্ঞতা আছে কি নাই, বলুক সরকার। তাদের আলটিমেট গোলটা কি? ফলে ওই সময়ও মনে করে দেখবেন পাকিস্তানের যে অ্যাম্বাসেডর কেমন দেশ ছেড়ে চলে গেছেন, বের করে দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে। ঠিক গত জুন মাস থেকে শুরু করে জুলাই পর্যন্ত পাকিস্তানের নানা রকম অফিসারের কথা বলে, নানা রকম আত্মীয়ের কথা বলে পাকিস্তান এমবেসির মাধ্যমে, পাকিস্তান এমবেসিতে ছিল আইএস এর কোন কোন কর্মকর্তা, একটু বের করতে বলেন না। এমবেসিতে তো কতজন অফিসার করা আসে এমবেসির কাজে, সেগুলো তো সব বাংলাদেশের ডিপ্লোম্যাটিক চ্যানেলের মধ্যে থাকে, ওপেন করতে কর না। ফলে যখন আমি গত জুলাই আগস্টে প্রকাশ্যেই তো বলেছি, তখন তো আওয়ামী লীগ সরকার তখনও ছিল, যে আইএসআই মদত দিচ্ছে। আমি তো অত বোকার স্বর্গে বাস করি নাই, তথ্য না জানে তো আমি বলতাম না পাবলিকলি। আজকে বাংলাদেশটাকে নষ্ট করে ফেলার প্রক্রিয়া শুরু হয়েছে। দেখেন ভাই, আমি ওই সময়ে ইঙ্গিত দিয়েছিলাম যে সরকার যখন দুর্নীতি বিরোধী কার্যক্রম শুরু করেছিল শেখ হাসিনার সরকার, সেই সময় বেশ কয়েকজন রাঘব বোরালের তদন্ত শুরু হয়েছিল, আগের সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা এবং চলমান দায়িত্বে থাকা। আমি সেই সময় বলেছিলাম যে আমাদেরকে ভাবতে হবে এই আন্দোলনের পেছনে এই চিহ্নিত দুর্নীতিবাজদের টাকাও যুক্ত কিনা। তার একটি ইঙ্গিত আপনার সঙ্গে আলোচনায় কিন্তু নওফেল চৌধুরী দিয়েছেন। তিনি কিন্তু সরকারের পূর্ণমন্ত্রী ছিলেন, শিক্ষামন্ত্রী ছিলেন সেই সময়, এবং এই নেগোসিয়েশনের যে 3 সদস্যের মন্ত্রিসভার সদস্য ছিল, তার 3 জনের একজন সদস্য তিনি। আমি তো একজন ভাই ক্ষুদ্র সাংবাদিক, সেই দিন চিৎকার করে করে বলেছিলাম এই দেশবাসীর সামনে। অতএব একটি বড় ধরনের চতুর্মুখী ষড়যন্ত্রের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র বানানোর চেষ্টার প্রকাশ দেখেছি আমরা গত জুলাইয়ে। ফলে জুলাইকে তো আমি ভাই কোনোভাবে গ্রহণ করতে পারি না। একজন মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য হিসাবে আমার আত্মীয় স্বজনরা যে শহীদ হয়েছেন, মুক্তিযুদ্ধ করেছেন, তারা তো কেউ এই বাংলাদেশ দেখার জন্য রক্ত দেননি।
আজকে 2000, 25,000 বা 2 জন মানুষের যদি নিহত হন, প্রত্যেকটার জন্য কাঁদেন, কিন্তু 30 লাখ মানুষের জন্য আপনাদের কান্না পায় না। আমরা আসিয়ার জন্য চিৎকার করে কান্না করি, কিন্তু হাজার হাজার বীরাঙ্গনাদের জন্য আমরা ভুলে গেছি সেইগুলো। অপরাধী সে অপরাধী, তাকে অপরাধের বিচারে বিচার করতে হবে, কিন্তু মুক্তিযোদ্ধার গায়ে আপনি জুতার মালা পরিয়ে দিবেন, এই বাংলাদেশ তো আমরা চাই নাই। সিম্পলি একজন স্কুল শিক্ষককে কানে ধরানোর কারণে গোটা বাংলাদেশ জেগে উঠে নাই শেখ হাসিনা সরকারের আমলে। সেই সব মানুষের, বিবেকবান মানুষ, সুশীল সমাজ, সেই সব সম্পাদকের আজকে কোথায়? বিশেষ কলাম লিখেছিলেন যারা, তারা এটা বলবেন না, কারণ তাদের পত্রিকার মালিকদের নাতনি নাতিদেরকে তারা হিরো বানাতে চান, যারা নাকি জুলাইয়ের সেই হলিয়াটিজানের আন্দোলনের সঙ্গে যুক্ত সরাসরি। ফলে ষড়যন্ত্রটা অনেক গভীর, অনেক বিস্তৃত, সেটি আমরা দেখতে পেয়েছি, কিন্তু তারা দেখতে পায় নাই। তদানীন্তন সরকার ক্ষমতায় থেকেও দেখতে পায় নাই। কারণ কি জানেন? পাহাড়কে দেখতে হলে পাহাড় থেকে দূরে দাঁড়াতে হয়। পাহাড়ে চড়ে পাহাড়ের উচ্চতা মাপা যায় না, পাহাড়ে চড়ে পাহাড়ের বিস্তৃতি বোঝা যায় না। আমরা যারা সাধারণ মানুষ ছিলাম, আমরা যারা এই দেশটাকে অন্যরকম ভাবে ভেতর থেকে লালন করি, তারা দেখতে পাচ্ছিলাম বাংলাদেশ কি করে একটু একটু করে বাংলাদেশ বিরোধী চেতনার দিকে চলে যাচ্ছে। আজ তার 16 গোলা পূর্ণ হওয়ার পথে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল আমাদের সাথে ইন্টারভিউ দিয়ে বলেছেন তাদের সমস্ত রাজনৈতিক কর্মসূচি প্রত্যাহার করানো হয়েছিল, এটাও একটা ষড়যন্ত্রের অংশ ছিল, এবং সেনাবাহিনী প্রধান সরাসরি দায়িত্ব নিয়েছিলেন, তিনি সবকিছু করবেন, তিনি তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। এটা ওনারা সরকারে ছিলেন, ওনারা বলতে পারবেন ভালো। আমি আমার জায়গা থেকে যদি বলি, আমি 5ই আগস্টের বক্তৃতাটাকে মনে রাখতে চাই। এর আগে আপনার সঙ্গে আমি বলেছিলাম যে সেনাপ্রধান কি বলেছিলেন, গোটা জাতি ডক্টর ইউনূস বিলা কারো চেহারাকে চেনে না। 5ই আগস্ট যখন সরকার পতন ঘটলো, শেখ হাসিনা চলে গেলেন, প্রথম জাতির কাছে তাই নিয়েছিলেন কে? জেনারেল ওয়াকার। এবং আমি কোড অ্যান্ড কোড বাক্যটা বলছি, আমি দায়িত্ব নিলাম, আপনারা আমার উপর ভরসা রাখুন। এই বাক্য দুটো কি উনি স্ক্রিপ্টেড বলেছিলেন? আমি তো ওনার চোখের সামনে কোনো স্ক্রিপ্ট দেখি নাই, ওনার ডায়াসে কোনো স্ক্রিপ্ট দেখি নাই। আমি তো দেখেছি তার যে সাবলীল ভাবে উনি তার যে বলার স্টাইল, সেইভাবেই থেমে থেমে সেই কথাগুলো বলেছিলেন। তো সেই মুহূর্তে এই জঙ্গি গোষ্ঠী থেকে শুরু করে এই জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধ শক্তি যারা আমরা সাধারণ মানুষ, তারা পর্যন্ত কিন্তু তাকে বিশ্বাস করেছে। কারণ তার শপথের সময় বাংলাদেশ একজন নাগরিক হিসেবে, একজন ক্ষুদ্র কর্মী হিসেবে তিনি দায়িত্ব যখন প্রথম বুঝে নেন 23শে জুন, অর্থাৎ তার দায়িত্ব নেওয়ার 1 মাসের মাথায় কিন্তু এই ঘটনাটা ঘটে, 1.5 মাসের মাথায়। তো দায়িত্ব যেদিন নিয়েছিলেন সেই দিনও তার দেওয়া বক্তৃতা কিন্তু আমরা গণমাধ্যমে প্রচার করেছি। সেই দিন তিনি কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 30 লাখ শহীদদের নামে শপথের কথা বলেছেন, এবং বলেছিলেন যে তারাই দেশটা স্বাধীন করতে পেরেছেন বলেই আমি সেনাপ্রধান হয়েছি। ফলে আমার সেই শহীদের বাংলাদেশ যদি আজকে বিপন্ন হয়, আমার সেই শহীদদের আত্মত্যাগকে যদি আজকে প্রশ্নবিদ্ধ করা হয়, সনদ বলেন, চার্টার বলেন, ঘোষণা বলেন, যেই নামেই বলেন না কেন, আপনি 2000-এর জন্য এটা দিবেন আর 30 লাখকে উড়াইয়া দিবেন, এই দায় সেনাপ্রধানও এড়াতে পারবেন না। মনে রাখবেন, 71-এ কিন্তু গান রচিত হয়েছিল, বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা। আমরা সেই জাতি, কিন্তু বাঙালি জাতি। আর এবার শুধু বাঙালি নয়, আপনাকে বলে রাখি,
সকল বাংলাদেশের সকল জাতিসত্তার মানুষ এক কাতারে এসে কিন্তু প্রতিরোধ করে তুলবে, যার যার আত্মনিয়ন্ত্রণের অধিকার করবে। বলা হয় না যে অসমাপ্ত মুক্তিযুদ্ধ, অসমাপ্ত মুক্তিযুদ্ধ কিন্তু সমাপ্ত করবে এবার, আমি না পারি আমার সন্তান করবে। এটাই বাংলার ইতিহাস। সুমনের গান আছে না, বেহুলা কখনো বিধবা হয় না, এটা বাংলার রীতি। এই কথাটা মনে থাকতে হবে সকল দায়িত্বশীল ব্যক্তিকে। নজরুল কবির, জুলাই যোদ্ধাদের স্বীকৃতি, ভাতা, কোটা, নানা কিছু আসছে বাংলাদেশে। মুক্তিযোদ্ধাদের কোটার বিরুদ্ধে আন্দোলন করে সূচনা হয়েছিল। এই সূচনাটা মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দেওয়া হচ্ছে এবং কোথাও কোনো বাধা পাচ্ছে না। তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, জামিন দেওয়া হচ্ছে। কিন্তু আপনি আপনার সহযোদ্ধা সাংবাদিকরা জামিন পাচ্ছেন না। কারাগারে এখন মারা পড়ছেন অনেক নেতাকর্মী, তাদের কারাগারের ভিতরে মারধর করা হচ্ছে। তারা কি সেই জঙ্গিরা যারা কারাগারে আছে? এখনো কিছু কিছু জঙ্গি তো এখনো রয়ে গেছে, সত্য কথা এটা। এবং আপনি জানি না আপনি জানেন কিনা, স্পেশালি বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী যে রাজনৈতিক দলটি জামাত ইসলামী, তাদের কিন্তু কমিটিও আছে প্রতিটি কারাগারে। ফলে সাধারণত কারাগারে যেটি হয়, জেলার কারারক্ষীদের বাইরেও দীর্ঘদিনের সাজাপ্রাপ্ত যেই সমস্ত কয়েদিরা আছেন তাদেরকে কিন্তু নানা রকম দায়িত্ব দেওয়া হয়। ফলে বাংলাদেশ বিরোধী চিন্তার যারা আছেন তাদেরকে ব্যবহার করা হচ্ছে। সারা দেশ থেকে এই সমস্ত যারা বিভিন্ন কারাগারে ছিলেন তাদেরকে ট্রান্সফার করে এনে এনে দুটো কারাগারে এখন এমপ্লয়মেন্ট দেওয়া হয়েছে তাদেরকে, যাদের এর মধ্যে যারা সবচেয়ে বেশি নৃশংস ছিল, যারা সবচেয়ে বেশি উগ্র ছিল তাদেরকে আনা হয়েছে। একটি হচ্ছে কাশিমপুর কারাগার, আরেকটি ঢাকার কেরানীগঞ্জে। স্পেশালি আপনি জানেন যে কাশিমপুর কারাগারটি গড়া হয়েছিল হাই সিকিউরিটি ইয়াতে দিয়ে, যেখানে হরকাতুল জিহাদ, তামিরাতের দিন, এই সমস্ত জঙ্গিরা একটা সময় আটক ছিল। এখন বাংলাদেশের রাজনীতিবিদ, সংস্কৃতি কর্মী এবং আপনার সাংবাদিক, তাদেরকে এখন সেই হাই সিকিউরিটি জেলখানায় রাখা হচ্ছে। আর কি ধরনের মানবতার জীবনযাপন করছে একটু কান পাতলেই শোনা যায়। আমি আর এত ডিটেলে যাচ্ছি না, সময় মতো সবই এই দেশবাসী জানবে। সত্যকে কখনো চেপে রাখা যায় না। দুর্ভাঘাসের ধরেন যে দুর্বাত একটি ছোট্ট ঘাস, কিন্তু তার শেকড় আছে মাটির সঙ্গে। আপনি ইট দিয়ে চাপা দিয়ে রাখলেও, ইটের ফাঁক দিয়ে হলেও সে তার সবুজ মাথা বের করে দাঁড়িয়ে যায়। হয়তো সেই ইটের নিচে চাপা পড়া ঘাসগুলো হলদেটে হয়ে যায়, ক্লোরোফিল থাকে না, কিন্তু আবারও সে ইটটি যখন সরে যায় সবুজ সতেজ হয়ে উঠে ক্লোরোফিল যুক্ত হয়ে যায়। বাংলার মানুষকে এই ইট দিয়ে, ইউনূসের সরকারের ইট দিয়ে কতদিন চাপিয়ে রাখবেন? বাংলার মানুষ ক্লোরোফিল নেবেই, সবুজ নেবেই। তার প্রিয় সবুজ পতাকায় যে লাল রক্ত আছে, প্রয়োজনে আবারও এই বীর ভোগ্যা জাতি, এই মাটির যে রক্ত বিভুক্ষ, সেখানে আবারও রক্ত ঢেলে হলেও তার পতাকার মান উন্তীর্ণ রাখবে। এতটুকু আপনাকে বলতে পারি। জুলাই এবং আগস্ট মাসে নতুন কিছু দিবস আসছে বাংলাদেশে, এগুলো নিয়ে কিছু বলবেন? দেখেন, সময় তো বড় শিক্ষক। এরা এদের দিবস কতখানি পালন করতে পারেন কি পারেন না, সামনে অপেক্ষা করেন। দিনে দিনে বহু বাড়ি আছে দেন না, শুনিতে হইবেরি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা নজরুল কবির। আপনার মতো জঙ্গলে বসে বাঘের সাথে লড়াই করছেন এমন দৃষ্টান্ত খুব কম। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আপনারাও ভালো থাকুন, বাংলার মানুষ ভালো থাকুক। আমার আর জীবনের পরোয়া নেই।
শুধু এইটুকু জানি, সত্যের জয় দেরি হলেও হয়।